আমি উনাকে যতটা শক্ত করে জড়িয়ে ধরা যায়, ততটাই শক্ত করে জড়িয়ে ধরে বুকে কয়েকটা চুমু খেয়ে, বুকে নাক ঘষে বললাম, সরি। আমি জেগে থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু আপু এমনভাবে মাথায় বিলি কেটে দিচ্ছিলেন কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল করিনি। উনি আমার পেছনে চুলের ভেতর এক হাত ঢুকিয়ে আমার মাথা উনার বুকে চেপে ধরে বললেন, জেগে থাকলে কি লাভ হতো? কিছুই না। মলি একদম ঠিক কাজ করেছে। কখন এসেছেন? 4টার সময়। উনার কথা শুনে আমি হা হয়ে গেলাম। এত আগে এসেছেন অথচ একটাবারের জন্যও আমি টের পেলাম না। এখন কয়টা বাজে? আমি দেয়ালে দৃষ্টি নিক্ষেপ করলাম। ঘড়িতে 8:30 বাজে। উনার বুক থেকে মাথা তুলে উনার দিকে তাকিয়ে বললাম, খেয়েছেন কিছু? না। আসার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে একেবারে রওনা দিয়েছি। কি? দেখি ছাড়ুন। আমি এখনই কিছু বানিয়ে আনছি। একদম না। উঠলেই মাইল লাগাবো। আমার পেট ভরা। আর এখন ব্রেকফাস্টটা সেরে ফেললে বিকেল পর্যন্ত থাকতে পারবো। কথাটা বলে উনি আমার থুতনি উঁচু করে ধরলেন। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটে কিছুক্ষণ স্লাইড করে বিকেল পর্যন্ত যাতে না খেতে হয় সেই কাজটা সেরে ফেললেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে মনে হলো এক যুগ পেরিয়ে গেছে। ঠোঁটের কোনায় কামড়ের আঘাতে একটু কেটে গেছে, যেখানে উনি কিছুক্ষণ মালিশ করে ব্যথাটা কমিয়ে দিলেন। কপালে কপাল ঠেকিয়ে বললেন, মলির কাছে শুনলাম বাবুরা নাকি এখন কিক মারে। আমি লজ্জায় চোখ বন্ধ করে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। উনি আমাকে ছেড়ে পেটে মাথা রেখে ফিসফিস করে বললেন, আস্তে কিক মারবি। মা, যে ব্যথা পায়। উনি আঙ্গুল দিয়ে পেটের উপর বড় করে একটা লাফ আঁকলেন। তারপর লাভের মধ্যে পাশাপাশি 7টা দাগ দিলেন। মাঝের 5টা ছোট দাগ আর দুই পাশের 2টা বড় দাগ দিলেন। আমার বুঝতে আর বাকি রইল না। তবুও উনি বুঝিয়ে দিলেন কোন দাগটাকে। আমি উঠে বসতেই উনি দ্রুত আমাকে ধরে বললেন, উঠলে কেন? শুয়ে পড়ো। আপনাকে দেখব। প্লিজ। আমি বেডের সাথে হেলান দিয়ে হাতের ইশারায় উনাকে আমার কোলের মধ্যে শুতে বললাম। উনি হেসে সাবধানে শুয়ে বাবুদের আদর করা শুরু করলেন। সেই সুযোগে আমি একধানে উনার দিকে তাকিয়ে উনাকে স্ক্যান করতে শুরু করলাম আর চুলের ভেতর আঙ্গুল ঢুকিয়ে টেনে দিতে লাগলাম। উনি কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বললেন, যতই চুল নিয়ে টানাটানি করো, আজ আমার ঘুম আসবে না। ফ্লাইটে ঘুমিয়েছিলেন? উহুম। তাহলে? টিয়া পাখি, বুঝো না কেন? কতদিন পর আমার এই জানটাকে কাছে পেলাম, বলো তো। কেউ কলিং বেল বাজালো। বেলের শব্দ শুনে উনি বললেন, এই অসময়ে আবার কে এলো? তুলি এসেছে, মনে হয়। এত লেটে কেন? কয়েকদিন আগেই তো বিয়ে হলো। এখন এরকম একটু আধটু লেট হবেই। দেখি। উঠুন। খুলে দিয়ে আসি। তোমাকে যেতে হবে না। আমি যাচ্ছি। একদম না। ঘম। সব সময় মেয়েদের বডি দেখানোর ইচ্ছা। উনি চোখ বড় বড় করে বললেন, নাউজুবিল্লাহ। কি যে বলো তুমি। তোমার ভালোর জন্যই বললাম। ওয়েট, আমি এখনই চেঞ্জ করছি। উনি উঠে আলমারি থেকে একটা টি শার্ট বের করে পরে নিলেন। একটানে বেড থেকে কম্বলটা নিয়ে হাফ প্যান্টের উপর লুঙ্গি স্টাইলে পরে মেইন ডোর খুলতে চলে গেলেন। উনার কাণ্ড দেখে আমি অবাক। এভাবে উদ্ভট সেজে চলে গেলেন? মানুষটা এমন কেন? আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর উনি লুঙ্গি খুলতে খুলতে রুমে ঢুকে বললেন, কনগ্রেস জানিয়ে আসলাম। আপনাকে দেখে লজ্জা পেল না? লজ্জা পাওয়ার কি আছে? হুট করে আজ আপনাকে দেখলো, তাও আবার এরকম উদ্ভট বেশে। সেই সাথে বিয়ের শুভেচ্ছা, তাই বললাম আর কি। না, ও তোমার মতো লাজুক না। উনি টি শার্ট খুলে বেডের উপর ফেলে রেখে আলমারি খুলে একটা প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিলেন। আমি বললাম, কি এতে? খুলে দেখো। আমি প্যাকেটটা খুলে ভেতরে বাচ্চাদের সেইম ডিজাইন, সেইম কালারের দুটো ওয়েস্টার্ন ড্রেস দেখলাম। ভীষণ গর্জিয়াস। আমি অসহায়ভাবে উনার দিকে তাকিয়ে বললাম, যদি একটা হয়, তখন? সো হোয়াট? নেক্সট ইয়ার আরেকজনকে নিয়ে আসবো। আর যদি ছেলে হয়? ওয়েট। উনি আলমারি থেকে আরেকটা শপিং ব্যাগ বের করে আমার দিকে এগিয়ে দিলেন।
আমি ব্যাগটা খুলে দেখলাম ছেলেবাবুর ড্রেস। উনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, আলমারির ভেতর আর কি কি আছে? দেখি বের করুন। ইফা, ফাহিয়া আর তোমার জন্য কিছু আনিনি। সরি। কেন? আমরা আপনার কেউ না? ওহো, আমার টিয়া পাখিটা দেখছি রাগ করেছে। সরি, পরের বার তোমাদের জন্য আনবো। আমি উঠে আলমারির কাছে গেলাম। তন্ন তন্ন করে আলমারি খুঁজলাম। আমাদের তিনজনের জন্য কিছুই পেলাম না। উনি সত্যি করে কিছুই আনেননি। মেজাজটা চরম রকমের খারাপ হয়ে গেল। আমি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ক্লিপ দিয়ে চুল আটকাতে আটকাতে হেলেদুলে রুম থেকে বেরিয়ে এলাম। মানুষ যে এতটা খারাপ হতে পারে, সেটা উনাকে না দেখলে বোঝা যেত না। পেছনে পেছনে উনিও আসছেন। আমি উনাকে দেখেও না দেখার ভান করে ড্রয়িং রুমে বসে টিভি অন করলাম। উনি আমার গা ঘেঁষে বসলেন। হাত থেকে রিমোটটা নিয়ে নিউজ চ্যানেল দিলেন। আমি কিছুই বললাম না। উঠে ডাইনিং এ চলে এলাম। চেয়ার টেনে বসে গ্লাসে পানি ঢেলে পানি খেতে শুরু করলাম। চেয়ার টেনে পাশে বসে সেইম কাজটা উনিও করলেন। আমি উঠে আসতেই উনি পেছনে থেকে আস্তে করে আমার চুলের ক্লিপটা খুলে দিলেন। কিছুই বললাম না। রুমে পা দেওয়ার আগে বিসমিল্লাহ বলে নিলাম। চোখ বন্ধ করে রুমে ঢুকে চোখ খুলে প্রথমেই বেডের দিকে তাকালাম। আলহামদুলিল্লাহ, বেডের ঠিক মাঝখানটায় দুটো শাড়ি আর দুটো ড্রেস রাখা। উনি পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, খুশি তো? আমি ঘাড় ঘুরিয়ে একটু উঁচু হয়ে উনার থুতনিতে চুমু খেয়ে বললাম, মন বলছিল সারপ্রাইজ আছে। তুলি কিচেন থেকে ডাক দিয়ে জানান দিল ব্রেকফাস্ট রেডি। আমি বেডের দিকে পা বাড়ালাম। উনি যেতে দিলেন না। পেছনে থেকে টেনে ধরে খুবই সাবধানে কোলে তুলে নিলেন। বললেন, এখন না, আগে ব্রেকফাস্ট। আমি উনার গলা জড়িয়ে ধরে মাথা হেলিয়ে উনার কাঁধের উপর রাখলাম। চেয়ার টেনে আমাকে বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, এটা আগে শেষ করো। আমি 3 নিঃশ্বাসে পানিটুকু শেষ করলাম। উনি মাত্রই আমার মুখের সামনে খাবার ধরেছেন সেই মুহূর্তে উনার ফোন বেজে উঠল। দ্রুত বেডরুম থেকে ফোন নিয়ে আবার ব্যাক করলেন। লাউডে দিয়ে রিসিভ করে টেবিলের উপর ফোনটা রাখলেন। উনি আমাকে খাওয়াতে খাওয়াতে বললেন, বলো আম্মু, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো। বেয়াইয়ের কাছ থেকে হিয়াকে নিয়ে এসেছিস? আন্টির কথাটা শোনামাত্রই আমি বিষম খেলাম। উনি দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে আন্টিকে বললেন, হ্যাঁ আম্মু, এই তো ও আমার সামনেই বসে আছে। আহারে, কতদিন পর মনে হয় শান্তি পেল মেয়েটা। ও, কে একটু দে তো, কথা বলি। আমি বিষম খাওয়ার উপরেই আছি। উনি ইশারায় আমাকে বললেন, কথা বলো। আমি আরেক গ্লাস পানি খেয়ে প্রথমেই সালাম দিলাম। আন্টি সালামের উত্তর নিয়ে বললেন, কি? আমার মাটা কি শান্তি পেল নাকি এখনো মন খারাপ? ইস! আন্টির এরকম প্রশ্ন শুনে আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। তাও আবার উনার সামনে। উনি মিটিমিটি হাসছেন। মাঝে মাঝে পরিস্থিতি এতটা নির্মম কেন হয়? আমি বললাম, মা। কি মা? হুম। আমি আস্তে করে বললাম, লজ্জা পাচ্ছি মা। ওরে আমার লজ্জাবতী মেয়েরে। এখন লজ্জা পাওয়া হচ্ছে না? তা, এখানে আসছো কবে? আমি কেসে বললাম, আপনার ছেলেকে বলুন। উনি যেদিন নিয়ে যাবে, সেদিনই যাব। দেখি, দাও তো ইফাজকে। উনি আমাকে খাইয়ে দিতে দিতে বললেন, বলো আম্মু, আসছিস কবে? কোথায়? কোথায় মানে? বাড়িতে। ও আম্মু, আজই তো হিয়াকে নিয়ে আসলাম। আর কিছুদিন যাক, তারপরই না হয় একেবারে বাড়িতে নিয়ে যাব। আর ফ্ল্যাটে থাকবো না ভাবছি। আমার ছেলেটাকে আমি ভালোভাবে কাছে পাচ্ছিই না। মাঝে মাঝে যা একটু মলি নিয়ে আসে, কিছুক্ষণ থাকতে না থাকতেই চলে যায়। উনি মাথা চুলকে বললেন, কোন ছেলে মা? ভাবিস না তোর কথা বলছি। আমার ছোট ছেলে ইয়াসের কথা বলছি। ওহ! উনি আন্টির সাথে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলেন। আমাকে বললেন, মা, সাথে কথা হয়? হুম। কিছু বলে না? কি বলবে? এই যে আম্মুর মতো লাইক, আসছিস কবে? যাবি কবে? হুম হয়। কি বলো তখন? এভাবেই ম্যানেজ করি। বলি যে বাবা বাড়িতে নেই, আপুও থাকে শ্বশুরবাড়ি।
মা একা একা থাকবে, মাকে একা রেখে যাওয়া সম্ভব না। আম্মুও বুঝে যায়, তখন আর কিছু বলে না। ডেলিভারি ডেটেরও তো বেশি দিন নেই। ঠান্ডা মাথায় কিছু প্ল্যান সাজাতে হবে। আম্মুর হুটহাট আগমন ঘটতে পারে। ব্রেকফাস্ট শেষে রুমে এসে ড্রেস দুটো আর শাড়ি দুটো নিয়ে আলমারিতে রেখে দিলাম। আমি বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম। মনের ভেতর কেমন খুঁতখুঁত করছে। এলোমেলো চিন্তাভাবনা মাথায় আসছে। এমন কেন লাগছে? উনি পেছনে দাঁড়িয়ে আমার দুই হাতের উপর উনার দুই হাত রেখে বললেন, টেনশন? আমি উনার সাথে হেলান দিয়ে বললাম, হুম, সবও ঠিক হয়ে যাবে। এত টেনশন নিও না। চাচ্ছি না তবুও মাথার মধ্যে জেঁকে বসছে। রুমে চলো। থাকি না কিছুক্ষণ। আমার মাথা ব্যথা করছে খুব। চুল টেনে দিবে, চলো। আমি আর কথা বাড়ালাম না। চুপচাপ রুমে এসে বসলাম। উনি আগের ন্যায় আমার কোলে মাথা রেখে আমার হাত উনার মাথায় রেখে বললেন, নাও, টানো। জোরে জোরে টানবে কিন্তু। উনার কথা মতো আমি উনার চুল খুব জোরে জোরে টানতে লাগলাম। উনি চোখ বন্ধ করলেন। উনি যে এই মুহূর্তে ঘুমাবেন না এটা শিওর। আমি অন্য হাত উনার গালে রেখে কিছুক্ষণ স্লাইড করলাম। উনি আমার হাতটা শক্ত করে ধরে হাতের তালু দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে তালুতে কামড় বসিয়ে দিলেন। কামড়ের জায়গায় কয়েকটা চুমু খেয়ে বললেন, টিয়া পাখি। হুম। আব্বুকে একদিন কথার প্যাচে ফেলে আমি, বাবা, হব সেই খবরটা দিয়েছিলাম, বাট আব্বু ধরতে পারেনি। আব্বু আমার কাঁধে হাত রেখে বলেছিল, এত তাড়াহুড়ো কিসের? হিয়া মা তো পালিয়ে যাচ্ছে না। কিছুদিন টাইম নাও, তারপর না হয় ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাববে। উনি কথাটা বলেই হেসে উঠলেন। আবার বললেন, এদিকে যে আমরা ফ্যামিলি প্ল্যানিং করে সেটা আবার সাকসেসফুল করার মিশনে লেগেছি, সেটা তো আমার বাপজান জানে না। জানলে কি হবে বলো তো? উফ। টপিক চেঞ্জ করুন। এমনিতেই ভয় হচ্ছে, তার উপর আবার এসব কথা। উনি গা ঝাঁকি দিয়ে বললেন, ইদানিং এসব বিষয় নিয়ে কেন যেন আমার আর টেনশন হয় না। তা হবে কেন? এখন তো সব ভাবনা চিন্তা ওদেরকে নিয়ে। আমি শুধু এরকম, যতই টেনশন কমাতে চাই টেনশন আরো জেঁকে বসে। উনি উঠে জড়িয়ে ধরে বললেন, প্লিজ, এই অবস্থায় এইসব টেনশন বাদ দাও। আসো আমরা একটু রোম্যান্স করি। ইয়াশ স্কুল থেকে বাসায় ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। দুপুরে আন্টির ফোন পেয়ে মলি আপু ইয়াশকে স্কুল থেকে সরাসরি বাড়িতে আঙ্কেলের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন। সারাদিন আঙ্কেলের সাথে সময় কাটিয়ে আপুর সাথে সন্ধ্যের দিকে বাসায় ফিরল। আপু ইয়াশকে বাসায় দিয়ে ইফাজের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু উনি আটকালেন। যেতে দিলেন না মলি আপুকে। অনিম ভাইয়া এসেছিলেন সন্ধ্যের পরপরই। কিছুক্ষণ গল্প করেই চলে গেলেন। রাতে আমি শুয়ে শুয়ে আপুর সাথে গল্প করছিলাম। উনি পাশে বসে লো ভলিউমে টিভি দেখছিলেন। ইয়াশ লক্ষ্মী ছেলের মতো পড়ছিল ঠিকই, কিন্তু ভাইয়ের সাথে মারামারি মিস করছিল না। উনিও কম না, টিভি অন করে এইটুকু একটা পিচ্চির সাথে মারামারিতে মেতে উঠেছেন। ফোনের ভাইব্রেশনে সাইড টেবিল থেকে ফোনটা নিয়ে রিসিভ করলাম। নাফিসা কল করেছে। নাফিসা প্রায় চিৎকার দিয়ে বলে উঠল, আপু, সর্বনাশ হয়ে গেছে। আমি বসে বললাম, কি হয়েছে? তোমার শাশুড়ি মনে হয় জেনে গিয়েছে তুমি যে এতদিন ফ্ল্যাটে ছিলে। মানে? জানলো কিভাবে? একটু আগে উনি আম্মুকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করছিলেন। সেই ফাঁকে তোমাকে নিয়ে হয়তোবা কথা উঠেছিল। লাস্ট আম্মুর বলা, হিয়াকে কতবার আসতে বললাম, আপনাকে ছেড়ে আসতে চাচ্ছিল না। কথাটা শুনেই আমি দ্রুত রুমে এসে তোমাকে ফোন দিলাম। আমি নাফিসাকে থামিয়ে বললাম, তুই জানলি কিভাবে কাল উনি আসছেন? মন বলছে রে আপু, মন বলছে। ফোন রাখো তুই। নাফিসা রাখলো না ফোন। বলল, মিথ্যা কখনো চাপা থাকে না আপু। কথাটা শুনেই আমার বুক কেঁপে উঠল। আমি দ্রুত ফোন কাটলাম। আপুর দিকে তাকাতেই আপু আমার হাত ধরে বললেন, কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? কাল মা আসছে। হোয়াট? ইফাজ চিৎকার দিয়ে উঠল। আমি অসহায়ভাবে উনার দিকে তাকালাম। মলি আপু বললেন, এতদিন কেন ধরা পড়লে না? এতদিন তো মা ভেবেছিলেন আমি আম্মুর সাথেই আছি,
সেজন্য আম্মুকে ফোন না করে আমাকে ফোন করেই সবার খবর নিতেন। কিন্তু আজ, এখন কি হবে? ইস, এখন তো বোঝা যায় কত ফুলেছে। আমি কিচ্ছু ভাবতে পারলাম না। শুয়ে পড়লাম। উনি আমার কাছে এসে বললেন, এটা নিয়ে আবার সারারাত টেনশন করে শরীর খারাপ করো না। যা হবে কাল দেখা যাবে। ইফাজ ঠিকই বলেছে হিয়া। এখন টেনশন করে কোনো লাভ হবে না। বাবু আসার পর জানলে তখন একটা কথা ছিল। খুব ভালোভাবে সবাইকে ম্যানেজ করতে পারতাম, কিন্তু এখন কিভাবে? এই বুড়ো বয়সে সবগুলোর বোকা খেতে হবে। ছি, ভাবা যায়। বাবু আসার পর কিভাবে ম্যানেজ করতি? মলি আপু জিজ্ঞেস করলেন। উনি আয়েশ করে বসে বললেন, বুঝলি না, বাবুকে সবগুলোর কোলে দিয়ে বলতাম, নাও, তোমাদের নাতি নাতনি। নাতি নাতনিদের দেখলে তখন আমাদের বোকা দেওয়ার কথা একেবারে ভুলে যেত। আমি বললাম, আমার শরীর খারাপ করছে খুব। উনি রেগে গিয়ে বললেন, হিয়া, উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। বারবার মানা করছি এইসব ফালতু টেনশন না নিতে, তবুও। ইয়াস কাছে আসতে চাচ্ছিল কিন্তু ইফাজ আসতে দিচ্ছিল না। তোমার ভাবি অসুস্থ, বলে বারবার আটকাচ্ছিলেন। আমি হাত বাড়িয়ে ইয়াসকে কাছে ডাকতে ইয়াস লাফ দিয়ে ইফাজের কোল থেকে নেমে আমার পাশে এসে বসল। আমি হাত মেলে দিলাম, ইয়াস হাতের উপর শুয়ে আলতোভাবে আমাকে জড়িয়ে ধরল। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। মলি আপু ইফাজকে বকাবকি করতে নিষেধ করলেন। আপু পাশে বসে আমার মাথায় হাত বুলানো শুরু করল। ভোর 4টায় প্রচণ্ড শ্বাসকষ্টে ঘুম ভেঙে গেল। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। একটু নড়তেই শ্বাসকষ্টের কারণ টের পেলাম। পেছনে থেকে উনি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। মানুষটা এমন কেন? আমি প্রেগন্যান্ট জানা সত্ত্বেও সেই আগের নিয়মেই জড়িয়ে ধরে রাত পার করছেন। শক্ত করে আমার গলা পেঁচিয়ে ধরে রাখা উনার ডান হাতটা সরিয়ে দিতেই উনি একটু নড়লেন, কিন্তু উঠলেন না। আমি জোরে জোরে কিছুক্ষণ শান্তির নিঃশ্বাস নিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 8:30টায় ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলাম সেই এক অবস্থায় উনি শুয়ে আছেন। আমি উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে ইয়াসের রুমে গেলাম। ইয়াসের আজ অফ ডে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মলি আপু এখনো উঠেনি। আজ সবার ঘুমের রোগ ধরল নাকি? তুলিও এখন পর্যন্ত আসেনি। তুলিও নিশ্চিত ঘুমোচ্ছে। আমি ইয়াসের পাশে শুয়ে কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলাম। ততক্ষণে আপু উঠে পড়েছেন। হাই তুলতে তুলতে বললেন, তুমি এখানে? মাত্র আসলাম। ইফাজ কই? ঘুমোচ্ছে। আপু ভ্রু কুঁচকালেন। ও ঘুমোচ্ছে, তুমি এখানে কেন? যাও ওর কাছে। ছিলাম তো, ভালো লাগছিল না তাই একটু আসলাম। আপু আর কিছু বললেন না। উঠে ওয়াশরুমে চলে গেলেন। পাশের রুম থেকে ইফাজের চিৎকার ভেসে এলো। হিয়া, টিয়া, হিয়া পাখি, টিয়া পাখি, বউ, ওগো, সব একসাথে বলে বলে ডাকছেন। মেজাজটা বিগড়ে গেল। ডাকার নমুনা কি? আপু ওয়াশরুম থেকে চেঁচিয়ে বললেন, যাও, ডাক পড়েছে। ইয়াসের কাছে আমি আছি। ডাকো। ইফাজ রুম থেকে চিৎকার করে বললেন। আম্মু ফোন করে জানালো আম্মু রওনা দিয়েছে। টিয়া পাখি, এখন কি করবে? কথাটা শোনামাত্রই আমি দ্রুত উঠে বসলাম। আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আমার সামনে দাঁড়িয়ে বললেন, তোমার ফেসটা আমাকে ধার দাও। আমি একদিনের জন্য ইফাজের হিয়া সাজি। আন্টি চলে যাওয়ার পর আবার নিয়ে নিও। আমি অসহায়ভাবে আপুর দিকে তাকালাম। আপু হেসে আমার গাল টেনে বললেন, মজা করছিলাম ইফাজের টিয়া পাখি। আন্টি 9টার দিকে বেল বাজালেন। তিনজন মিলে আন্টি আসার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিলাম। আমি তো দোয়া দরুদ পড়তে পড়তে প্রায় মরে যাই যাই অবস্থা। ইফাজ এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন। ইয়াস আপুর কোলে চুপচাপ বসেছিল। বেলের শব্দে উনি আমাকে ছেড়ে মেইন ডোর খুলতে চলে গেলেন। সেই ফাঁকে আমি দ্রুত রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আপু আমাকে আটকাতে যেও পারল না। বেডের উপর চুপচাপ পা তুলে বসে পড়লাম। কিছুক্ষণ পরই দরজায় নক করা শুরু হলো। আন্টির কণ্ঠ ভেসে আসছে বাহির থেকে। হিয়া, হিয়া, দরজা খোলো। আম্মু দাঁড়িয়ে আছে। ভাবি, হিয়া আন্টি দাঁড়িয়ে আছে। দরজা খোলো।
একে একে সবাই ডাকলো। এদিকে আমি ভয়ে থরথর করে কাঁপছি। দরজায় প্রকট জোরে একটা আওয়াজ হলো। এটা নিশ্চিত ইফাজের কাজ। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দরজা কাছে গিয়ে বুকে ফু দিয়ে দরজা খুললাম। দরজা খুলেই আমি হা হয়ে গেলাম। ইফাজ আন্টির চোখ ধরে রেখেছেন। মলি আপু অধীর আগ্রহে কিছু একটা দেখার অপেক্ষায় আছেন। ইয়াশ দৌড়ে এসে আমার হাত ধরে আমার পাশে দাঁড়ালো। উনি আন্টিকে নিয়ে ভেতরে ঢুকে বললেন, আম্মু এই মুহূর্তে তুমি যেটা দেখবে সেটা দেখে তুমি মোটেও চিৎকার করবে না। ওকে? আন্টি মাথা নেড়ে সম্মতি দিলেন। এদিকে আমার অবস্থা ধীরে ধীরে করুণ হচ্ছে। উনি হাত না সরিয়ে আন্টির কানের কাছে আবার বললেন, আম্মু তুমি কিন্তু প্রমিস করেছ। বোকাচোকা করবে না। আচ্ছা বাবা। বললাম তো। আম্মু প্রমিস কিন্তু করেছ? উফ। বললাম তো বকবো না। ইফাজ কি যেন পরে নিজের বুকে ফু দিয়ে কাউন্ট করা শুরু করলেন। ওকে। 1, 2, 3, 4, 5। উনি হাত সরিয়ে নিলেন। আন্টির চোখ সরাসরি আমার উপর পড়ে দ্রুতই দৃষ্টি পেটের দিকে চলে গেল। আন্টি ইন্নালিল্লাহ বলে মুখে হাত চেপে কয়েক কদম পিছিয়ে গেলেন। উনি আন্টিকে পেছনে থেকে শক্ত করে ধরে বললেন, আম্মু প্লিজ। ডট। আন্টি স্তব্ধ। মুখে হাত দিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছেন। শক্ত হও। তোমার বৌমার অবস্থা দেখো, তোমার ভয়ে ঘেমে একাকার। হোয়াট ইজ দিস আফাজ? আন্টির গলা কাঁপছে। আম্মু এক্সিডেন্টালি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আমার কিচ্ছু করার ছিল না তখন। সিরিয়াসলি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব, বেয়াদব ছেলে। সাহস কত বড়। আবার মজা করছে। এই অসভ্য ছেলে, এটা একদিনের জিনিস। সরি আম্মু। বেয়াদব। সকালে তুমি এই সারপ্রাইজের কথা বলছিলে? হায়, হায়। মেয়েটার একই অবস্থা হয়েছে। একা একা এতদিন কিভাবে সম্ভব? মলি আপু আন্টির হাত ধরে বললেন, আন্টি, বেচারি আপনার টেনশনে এতক্ষণ মরে যাচ্ছিল। প্রবলেম হবে ওর। একটু নর্মাল হন। এটা দেখার পরও তুমি আমাকে নর্মাল থাকতে বলছো? আন্টি ছোট মানুষ। ভুল করে হয়ে গিয়েছে। কি? ছোট মানুষ? এগুলো ছোট মানুষের কাজ? আন্টি খুব জোরে জোরে চিৎকার করে কথা বলছেন। রাগে দাঁতে দাঁত চেপে আবার বললেন, ওকে। মানলাম হিয়া ছোট, কিন্তু ইফাজ? ইয়াশ খেলার ছলে মাঝে মাঝেই বলতো ভাবির পেটে ফুটবল ঢুকে গেছে। ছোট মানুষ বলে তেমন গুরুত্ব দিতাম না। বাট এটা কোন ফুটবল ঢুকেছে? সব দোষ এই ইফাজ অসভ্যটার। আন্টি। ওকে মেরে। আন্টি হাত উঠিয়ে আপুকে থামিয়ে দিলেন। উনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন। কাছে গিয়ে বললেন, কয় মাস? উনি মাথা নিচু করে বললেন, সামনের 28 তারিখে ডেলিভারি ডেট। আন্টি উনার কলার ধরে কঠিন ভাষায় কয়েকটা গালি দিয়ে কটমট করে বললেন, এখনো যে আমাকে বলিসনি, ওর যদি কিছু হয়ে যেত তখন আমি সবাইকে কি জবাব দিতাম? ভাবতে পারছিস এখন জানাজানি হলে কি বিচ্ছিরি কাণ্ড হবে? ছি ছি। আমি কাকে পেটে ধরেছি? উনি গর্বিত কণ্ঠে মাথা তুলে বললেন, উনাদের কাউকে জানানোর প্রয়োজন নেই। এই কয়েকটা দিন তুমি একাই একটু ম্যানেজ করো, প্লিজ। চুপ। একদম চুপ। সাহস কত বড়। আবার মুখে মুখে কথা বলছে। চূড়ান্ত পর্যায়ের সাহস বেড়েছে তোমার, তাই না? এটা হেলাফেলা করার জিনিস? আন্টি খুব লাউডে চিৎকার করছেন, যেটা আমার কানের পর্দায় প্রচণ্ড বেগে আঘাত হেনে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। মাথা ভন ভন করছে। আন্টি ধোপাস করে বিছানায় বসে পড়লেন। ঠোঁট কামড়াচ্ছেন। ইয়াশ আন্টির চিৎকারে সেই যে একবার আমার পেছনে লুকিয়ে পড়েছে, আর বের হওয়ার নাম নেই। আন্টি হ্যান্ডোপার্স থেকে ফোন বের করছিলেন। ইফাজ ক্ষোভ করে আন্টির হাত ধরে বললেন, আম্মু প্লিজ। কাউকে জানানোর প্রয়োজন নেই। আর কয়েকটা দিনই তো, একাই একটু ম্যানেজ করো, প্লিজ। এখন জানালে সবাই তোমার মতো চেঁচামেচি শুরু করবে। বাট বেবিরা হওয়ার পর জানালে তখন নাতি নাতনিদের নিয়েই পড়ে থাকবে। আমাদের কথা ভুলে যাবে। আমার সামনে থেকে সরে যাবে আদব। আম্মু প্লিজ। মলি, হিয়ার কাপড় চোপড় সব গুছিয়ে দাও।
আমি কাছে গিয়ে হাত ধরে বললাম, মা। আন্টি কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকাতে যেও মায়াভরা দৃষ্টি নিয়ে তাকালেন। আপুর দিকে তাকিয়ে বললেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? ওর কাপড় চোপড় গুছাতে বললাম না? যাও। আপু দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, মা, এই মুহূর্তে কোনো কথা শুনতে চাচ্ছি না। মা, প্লিজ বাবাকে বলিয়েন না। তোমার বাবাকে বলবো মানে বলবোই সেটা এক্ষুনি। আন্টি আঙ্কেলের নাম্বারে ডায়াল করলেন। কিছুক্ষণের মধ্যেই আন্টি বললেন, যত তাড়াতাড়ি সম্ভব ইফাজের ফ্ল্যাটে চলে আসো। ডট কেলেঙ্কারি হয়ে গিয়েছে। ফোনে এত কিছু বলা সম্ভব না। রাখলাম। ড্যাশ তোমার গুণধর ছেলে বাবা হচ্ছে। আসার সময় পারলে 10 কেজি মিষ্টি কিনে এনো। তোমার ছেলে আর ছেলের বউকে খাওয়াতে হবে তো। কত বড় খুশির খবর। ডট ইয়েস। তোমার হিয়া মা প্রেগন্যান্ট। ডট মাস জিজ্ঞেস করছো তুমি? সামনের 28 তারিখে তুমি নানাভাই হতে চলেছ। ড্যাশ হ্যাঁ। তোমার ছেলের দেখা সাক্ষাৎ কমে যাওয়ার কারণ এটাই। ডট আমারও মাথা কাজ করছে না। এই মুহূর্তে উনাদের না জানানোই বেটার। আন্টির বলা শেষ কথাটা শুনে মনে মনে আমি ভীষণ জোরে একটা আনন্দের চিৎকার দিলাম। অবশেষে আন্টি ইফাজের কথাটা মাথায় ঢুকিয়েছেন। উনি আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝালেন, এসো, দুজন মিলে নাচি। আন্টি বারবার আঙ্কেলকে বলছেন, আচ্ছা, তাড়াতাড়ি আসো, রাখছি। কিন্তু আদৌ তিনি রাখার নাম নিচ্ছেন না। আন্টি ধোক দিয়ে বললেন, রাখবে তুমি? ড্যাশ আমি জানি নাকি? তোমার পুত্রই ভালো জানে। ডট অসহ্য। সব তো ফোনেই শুনে নিচ্ছ। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছ। ব্যাপার কি? ডট বাহ, ছেলে বাবা হবে, এতে দুঃখ পাওয়ার কি আছে? ভালোই বলেছ। ডট এত খুশি হওয়ার কিছু নেই। সব দিক বিবেচনা করে কথা বলো, শুধু একটা দিক ভাবলেই তো হবে না। ডট হঠাৎ আন্টি হো হো করে হেসে উঠলেন। ওয়াও, আমাদের দুজনের জন্য প্লাস পয়েন্ট। আন্টির মাথা তার মানে ঠান্ডা হয়েছে। আমরা দুজন মুচকি হেসে দুজনের দিকে তাকালাম। কিছুক্ষণের মধ্যেই আঙ্কেল ফ্ল্যাটে চলে এলেন। রুমে ঢুকেই আগে ইফাজের দিকে হাত বাড়িয়ে বললেন, কনগ্রাচুলেশন, হ্যান্ডসাম। উনি হেসে আঙ্কেলকে জড়িয়ে ধরে বললেন, খুশি হয়েছ তুমি? অফকোর্স। সেটা আর বলতে। তোমার মা কোথায়? ওয়াশরুমে। ওহ। আঙ্কেল উনাকে ছেড়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমি সালাম দিতেই আঙ্কেল মাথায় হাত বুলিয়ে বললেন, এই না হলে আমার মা। খুব খুশি হয়েছি। আমি আঙ্কেলের কথা শুনে হা হয়ে গেলাম। উনি এই বিষয়ে বেশি কড়া ছিলেন, আজ কিনা উনি নিজেই বলছেন খুব খুশি হয়েছেন। এত ভালো কেন সবাই? একেবারে ইফাজের মতো। প্রথমে উনিও তো না না করে যখন জানতে পারলেন তখন কত খুশি হয়েছিলেন, আঙ্কেলও সেইম। ইফাজ অবশ্য বোকাঝোকা করেছিল একটু, বাট আঙ্কেল সেটার ধারের কাছেও যাননি। আঙ্কেল বললেন, তোমার মা কথা মতো 20 কেজি মিষ্টি কিনে এনেছি। খাবে চলো। আমি বললাম, বাবা, মা তো 10 কেজি আনতে বলেছিলেন। তাই নাকি? দেখেছ, বেশি এক্সাইটমেন্টের জন্য সব ভুলে গিয়েছি। প্রবলেম নেই, আমি একাই 10 কেজি শেষ করতে পারবো। যেই খবর দিলে আজ। আন্টি আঙ্কেল আমাকে ফ্ল্যাট থেকে সরাসরি বাড়িতে নিয়ে গেলেন। মলি আপুকে উনি বাসায় পৌঁছে দিতে গেলেন। বাড়িতে পা দিতেই আন্টি চিৎকার করে মনিকে ডেকে বিভিন্ন আইটেমের খাবার রাঁধতে বললেন। আমাকে নিচের একটা রুমে শিফট করে বেডে বসিয়ে আন্টি কিচেনের দিকে পা বাড়ালেন। ইয়াশ আমার পাশে বসে বলল, ভাবি, হুম, তোমার বাবু হবে? ইয়াশের কথা শুনে হেসে বললাম, হুম, মাহিনের মতো নতুন বাবু আসবে। তুমি যে বলেছিলে তোমার পেটে বল ঢুকে গিয়ে পেট ফুলেছে। হুম, ঠিকই তো বলেছি। কিছুদিন পর ওই বল ফেটে বাবু বের হবে। সেই বাবু তোমাকে চাচ্চু বলে ডাকবে। তার সাথে সারাদিন খেলবে তুমি, অনেক মজা করবে। চাচ্চু তো বড় আঙ্কেলদের বলে।
আমাকে কেন চাচ্চু বলবে? আন্টি রুমে ঢুকে আমার কথা কেড়ে নিয়ে বললেন, ভাইয়ের বাবুরা অলওয়েজ ভাইয়ের ভাইকে চাচ্চু ডাকে, বুঝলে? ইয়াশ মাথা নেড়ে বলল, না। আন্টি আমার হাতে স্যুপ দিয়ে ইয়াশের চুল ঝাঁকিয়ে বললেন, আর বুঝতে হবে না। আঙ্কেল রুমে ঢুকে আমার পাশে বসে বললেন, এত কেন খুশি খুশি লাগছে আমার? দেখি দাও, আমি একটু খাইয়ে দেই আমার মাকে। আমার চোখ ছলছল করে উঠল। আব্বুর কথা মনে পড়ছে খুব। আঙ্কেল আমার হাত থেকে স্যুপের বাটিটা নিয়ে খাওয়ানো শুরু করলেন। এর মধ্যেই ইফাজ রুমে ঢুকে এরকম একটা দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলে উঠলেন, আগে যদি জানতাম যে তোমরা এত আদর যত্ন করবে তাহলে তো সেই কবেই তোমাদের জানিয়ে দিতাম। আঙ্কেল হেসে বললেন, তোর মাকে না জানাতি, আমাকে তো একবার জানাতে পারতি। হুহ, এখন আসছে। আয়, তোকেও খাইয়ে দেই। ফাজলামি রাখো। আন্টি ধোক দিলেন। ইফাজের কাছে যেয়ে বললেন, তোর আপুকে জানিয়েছিস? দরকার নেই, আপু তুলকালাম বাঁধিয়ে দিবে। এই সাবধানে কথা বলিস, আমার মেয়ে কিন্তু। অ্যান আসছে, ফোন দে, এক্ষুনি জানাবি। উনি ফোন বের করে আপুকে কল দিলেন। আপু রিসিভ করতেই উনি বলবেন, কি অবস্থা, আপু? কেমন আছো? ডট। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আন্টি ইফাজকে খোঁচাচ্ছে, তাড়াতাড়ি বল। বলছিস না কেন? কিন্তু উনি সেদিকে পাত্তা না দিয়ে মনের সুখে এলোমেলো কথা বলে সময় নষ্ট করছেন। উনি হাসতে হাসতে আপুকে বললেন, হুম, হিয়াও ভালো আছে। তুমি আসবে কবে? ডট। ওহ, মাহিনকে একদিন ভাইয়ার সাথে পাঠিয়ে দাও। এই রাস্তা ক্রস করেই তো ভাইয়া অফিসে যায়। ডট। মাহিন কি এখন অনেক বড় হয়ে গেছে? ড্যাশ। আপু, সামনের 28 তারিখে একটা সারপ্রাইজ আছে, তুমি কি ওই দিন বা তার আগের যে কোনো দিন আসতে পারবে? ডট। না, না, এই 28 তারিখ না, সামনের মাসের 28 তারিখ। ডট। এত কিসের ব্যস্ততা তোমার? আর যতই ব্যস্ততা থাকুক না কেন ওই দিন তোমাকে আসতেই হবে। ড্যাশ। না। আন্টি রাগে ফুলে ফেপে উঠছেন। আন্টি উনার হাত থেকে ফোনটা নেওয়ার অনেক চেষ্টা করেও পারছেন না। লম্বা মানুষ, আন্টি একটু উঁচু হয়ে নিতে নিলে উনি আর একটু উঁচু হয়ে আন্টিকে ব্যর্থ বানিয়ে দিচ্ছেন। উনাদের কাণ্ড দেখে আঙ্কেল, আমি আর ইয়াশ বসে বসে হাসছি। উনি বললেন, আপু, আম্মু তোর সাথে কথা বলার জন্য খামচাখামচি শুরু করে দিয়েছে। নে তো একটু কথা বল খামচিওয়ালার সাথে। উনি আন্টির হাতে ফোনটা দিতেই আন্টি ফোনটা নিয়ে সোফায় ধোপাস করে বসে পড়লেন। হাঁপিয়ে উঠেছেন একেবারে। আপুকে বললেন, কেমন আছিস? ড্যাশ। ভালো। ইফাজটা যে দিন দিন এত অসভ্য হচ্ছে। উফ, হাঁপিয়ে উঠেছি। ডট। আচ্ছা, বাদ দে ওর কথা। একটা জরুরি কথা বলি, শোন। ড্যাশ। তোর ভাই মানে আমার বড় ছেলে যার নাম ইফাজ সে বাবা হতে চলেছে। ডট। চুপ হয়ে গেলি কেন? ডট। ইয়েস, তোমার সেই পিচ্ছি ভাই ইফাজ। ডট। আন্টি ফ্ল্যাটে যাওয়ার পর যা যা ঘটেছে, একে একে সব আপুকে বলে দিলেন। ওয়েট, দিচ্ছি। আন্টি আমার কাছে এসে ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও, কথা বলো। আমি ফোনটা নিয়ে আপুকে সালাম দিয়ে বললাম, কেমন আছো, আপু? এটা আমি কি শুনলাম? আমি চুপ হয়ে গেলাম। কিছু বললাম না। আপু বলল, কি হলো? চুপ হয়ে গেলে কেন? সরি আপু। সরি বলে এখন কি লাভ? এতদিন জানাওনি কেন? ভয় পাচ্ছিলাম। তাহলে এখন কেন জানালে? আমরা তো জানাইনি। মা হুট করে আজ ফ্ল্যাটে যেয়ে দেখে ফেলেছেন। যদি না যেত তাহলে কি বেবি না হওয়ার আগ পর্যন্ত এভাবেই লুকিয়ে লুকিয়ে বেড়াতে? ওরকমই। আপু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার যদি কিছু একটা হয়ে যেত তখন আমরা তোমার ফ্যামিলিকে কি জবাব দিতাম? সেই ভয়েই আমরা অলওয়েজ ডক্টর আঙ্কেলের সাথে কানেক্ট থাকতাম। হিয়া, এটা শুধু ডক্টরের ব্যাপার না, এখানে ফ্যামিলিও অনেক কিছু। প্রেগন্যান্সির ক্ষেত্রে ডক্টরের থেকে ফ্যামিলির ইম্পর্ট্যান্স সব থেকে বেশি। সরি আপু। সরি বলে কোনো লাভ নেই।
আন্টি আঙ্কেল জানেন কিছু? উহুম। ওয়াও, গ্রেট। আপু কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়েট করতে পারতে। এত বাচ্চা বয়সে। কেমনে কি? আর ইফাজটা এরকম কিছু। ধুর। আপুর কথা শুনে মনে হচ্ছে আপু ভীষণ রেগে আছেন। কথাগুলো খুব ভারী শোনাচ্ছে। আমি আস্তে করে বললাম, আপু, এখানে উনার কোনো দোষ নেই। উনি নিজেও ব্যাপারটা জানতো না। আমি একা একাই। আন্টি আঙ্কেলের সামনে কথাটা আর বাড়ালাম না। শুধু বললাম, তুমি বাড়ি আসো, তারপর সব বলছি। আমি অলরেডি গাড়িতে উঠে পড়েছি। আম্মু জানানোর সাথে সাথেই ড্রেস চেঞ্জ না করেই বেরিয়ে এসেছি। মাহিন সাথেই আছে। যেই অবস্থায় ছিল সেই অবস্থায়ই উঠিয়ে এনেছি। ওহ, ইফাজকে দাও। বেয়াদবটার সাথে একটু কথা বলি। আমি হেসে ফেললাম। আপু বললেন, খুব হাসি পাচ্ছে, তাই না? দিচ্ছি। আমি ফোনটা উনার দিকে এগিয়ে দিলাম। উনি কানে ধরে বললেন, বলো। ড্যাশ কমা ডট। আমার কোনো দোষ নেই আপু। সব হিয়ার প্ল্যান। বলতে পারো একা একা সব করেছে, লাইক লুকিয়ে লুকিয়ে টাইপ। ছি। আন্টি আঙ্কেলের সামনেও উনি লাগামহীনভাবে কথা বলছেন। মুখে কিছু আটকায় না নাকি? লজ্জা বলতে কিচ্ছু নেই। আঙ্কেল মুখ টিপে হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। আন্টিও চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আমিও ইয়াশকে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। প্রায় 20 মিনিট পর আপু এসে হাজির। আমি ইয়াশের সাথে সোফার উপর বসে খেলছিলাম। আপু আমাকে দেখেই হাত দিয়ে মুখ চেপে ধরে বললেন, হিয়া। আমি মাথা নিচু করে সামনের চুলগুলো কানের পিঠে গুজলাম। আপু কাছে এসে জড়িয়ে ধরে বললেন, কি মিষ্টি হয়েছ দেখতে। স্বাস্থ্যও বেড়েছি দেখছি, বুলু বুলু একটা। ভাবলাম এসেই খুব করে দুজনকে বকবো। এই অবস্থায় তোমাকে দেখেই তো সব উবে গেল। আমি বললাম, বকা দাও। রাগ করব না। আপু হাসলেন। মাহিন আমার দিকে তাকিয়েছিল। আমি আপুকে ছেড়ে মাহিনের কাছে গেলাম। আদর করার জন্য ঝুঁকতে যাব সেই মুহূর্তে আপু ধোঁক দিলেন। মাহিনকে কোলে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বললেন, নাও, এখন আদর করো। আমি আদর করতে যাব সেই মুহূর্তে ইফাজ এসে টুপ করে আপুর কোল থেকে মাহিনকে নিয়ে নিল। মাহিন উনার গলা জড়িয়ে ধরে সুইট করে ডাকল, মামা। উনি মাহিনের কপালে গালে চুমু খেয়ে বললেন, মামা, কেমন আছো? মাহিন হেসে বলল, ভালো। ইয়াশ চিৎকার করে বলে উঠল, মাহিন অনন। ইয়াশের ডাকে মাহিন উনার কোল থেকে নেমে দৌড়ে ইয়াশের কাছে ছুটে গেল। আপু রাতে ভাইয়াকে কল করে আমার ডেলিভারি পর্যন্ত এখানে থাকার পারমিশন নিয়েছে। ভাইয়া মাঝে মাঝে অফিস থেকে যাওয়ার পথে আপুর সাথে দেখা করে যান। সবার অনুরোধে মাঝে মাঝে এসে থেকে যান। ভাইয়া যখনই এই বাড়িতে আসেন আমার সাথে এমনভাবে বিহেভ করেন দেখে মনে হয় কোন জন্মে আমি তার ছোট বোন ছিলাম। ব্যবহার কত ভালো। মাঝে মাঝে তো ভাইয়াকে আমার খুব আদর করতে ইচ্ছে করে কিন্তু পারি না, সম্পর্কটা মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। জাস্ট কথা বলা অবধি আটকে থাকে। মাহিন আর ইয়াশ সারাক্ষণ চিৎকার চেঁচামেচিতে বাড়িটা মাথায় তুলে রাখে। আন্টি তো রীতিমতো আমার উপর হামলা চালানো শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর পরই এটা বানিয়ে আনছে তো ওটা বানিয়ে আনছেন। একটু খেয়ে রেখে দিলে ভাবে যে খাবারটা পছন্দ হয়নি। নতুন আইটেম বানিয়ে আনে। ইফাজ তো হাত পা ছড়িয়ে আরাম আয়েশেই ব্যস্ত থাকে, তার যে দুশ্চিন্তার দিন শেষ। বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। আর সারাক্ষণ দুষ্টুমি। আপু সারাক্ষণ আমার আশেপাশেই থাকেন। কখনো একা ছাড়ছেন না। নিয়মিত হাঁটাহাঁটি, খাওয়া, ঘুমানো সব যেন আপুর দায়িত্ব। একদিন আপু শাড়ি পরে শাড়ির আঁচলে পিন লাগাতে লাগাতে রুমে ঢুকলো। আমি শুয়েছিলাম। বললাম, আপু, আঁচলে পিন লাগালে ভাইয়া কিছু বলে না? আপু ভ্রু কুঁচকালো। বলল, কি বলবে? তোমার ভাইয়ের মতো বকা দেয় না? আমার ভাই আবার কি করলো? আমি উঠে বসে বললাম, আমাদের বাসরে আমি শাড়ি চেঞ্জ করে জাস্ট একটা পিন লাগিয়েছিলাম। যেটা খুলতে উনার 1 সেকেন্ডও লাগেনি। সেটার জন্য উনি এখন পর্যন্ত আমাকে কথা শোনায় বলে কিনা এইসব হাবিজাবি কেন পরো। এইসব হাবিজাবি খুলতেই আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল, মনে নেই?
উনার বকা শুনেই তো আর পড়ি না। আপু বেডের বসে হা হয়ে আমার তাকিয়ে আছে। আমি চুপচাপ বেড থেকে নেমে রুম ছেড়ে বেরিয়ে আসলাম। ছি, উনার মতো লাগামহীন কথা বলা আমি আবার কবে থেকে শুরু করলাম? বাসর রাতের কথা আপুকে বলে দিলাম। উনার সাথে থাকতে থাকতে এত অবনতি হয়েছে আমার। এই জন্য বেশি কথা বলতে নেই। যত কম কথা বলা যায় ততই মঙ্গল। একদিন রাতে আমি মাথা ব্যথা আর চুলের যন্ত্রণায় ঘুমোতে পারছিলাম না। ইফাজ সাথে সাথেই উঠে আমাকে ফ্লোরে ছোট্ট টুলের উপর বসিয়ে উনি বেডের উপর বসে আমার মাথায় তেল মালিশ করতে শুরু করলেন। রাত বাজে 1টা। এত রাতে একজন হাজবেন্ড তার ওয়াইফের চুলে তেল দিয়ে দিচ্ছে। এই কাজ উনি ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব নয়। 1 ঘন্টা যাবৎ উনি মনের আনন্দে খুবই আস্তে আস্তে আমার মাথা ঠান্ডা করে দিলেন। লাস্টে সুন্দর করে একটা বেনিও করে দিলেন। ইয়াশ আর মাহিন দুজন আমার কাছে যখনই আসে তখনই পেটের উপর কান পেতে রাখে। তাদের ধারণা বাবু পেটের ভেতর থেকে যখন তখন তাদের ডাকে। এই ফালতু কথাটা ইয়াশ আর মাহিনের মাথায় ঢুকিয়েছে ইফাজ। উনি ইদানিং নিজেকে এতই ফ্রি ভাবেন যে রাতে ঘুমানোর সময় আগে যেই মানুষটা আমার চিন্তায় সারারাত না ঘুমিয়ে কাটিয়ে দিত সেই মানুষটা এখন ঘুমের মধ্যে হাত পা ছড়িয়ে ছিটিয়ে প্রেগন্যান্ট বউয়ের উপর তুলে দেওয়ার মতো জঘন্য কাজ করে ফেলেন। রাগে দুঃখে কিল ঘুষি কয়েকটা মেরে দূরে সরিয়ে দেই, তখনই উনি টের পেয়ে যান। সাথে সাথেই জেগে উঠে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে মিষ্টি করে বলে ওঠেন, সরি, বউ। ব্যথা পাওনি তো? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতাম। উনি খুব করে তখন আদর করে ঘুম পাড়িয়ে দিতেন। কি অদ্ভুত ভালোবাসা! ডেলিভারি ডেটের 7 দিন আগেই পেইন উঠল। সবাই হতভম্ব হয়ে গেল, এত আগে কেন? ইফাজের ভয় দেখে কে? ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকা হলো। হসপিটালে নেওয়া হলো। পরীক্ষার মাধ্যমে জানানো হলো রোগীর অবস্থা ক্রিটিক্যাল। ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন ডাকতে হলো। রোগীর অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। নামি দামি ডক্টরদের ডেকে আনা হলো। অপারেশনের আগ মুহূর্তে আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। রাত 2টোর সময় জ্ঞান ফিরল। মিটমিট করে তাকিয়ে প্রথমে আমার মুখের উপর একজনের মুখ দেখতে পেলাম। ইফাজ। উনি নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আমাকে চোখ খুলতে দেখে উনি, ডক্টর, ডক্টর বলে চিৎকার করতে শুরু করলেন। কেবিনে দাঁড়িয়ে থাকা নার্স দুজন দ্রুত কেবিন থেকে বেরিয়ে ডক্টরকে ডাকতে চলে গেলেন। মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। খোলার উপায় নেই। হাত নড়াতে পারছি না। উনার চোখ দুটো ফুলে গিয়েছে। অনেক কেঁদেছেন মনে হচ্ছে। আমি শুধু আঙ্গুল উঠিয়ে উনার হাতের একটা আঙ্গুল স্পর্শ করলাম। উনি আমার কাটাছেঁড়া হাত ধরার সাহস পাচ্ছেন না, যদি ব্যথা পাই। শুধু আমার মাথায় হাত রেখে আমায় আশ্বস্ত করলেন, বেবি ঠিক আছে। কিন্তু মুখে কিছু বললেন না। আমি আঙ্গুলের ইশারায় 1-2 দেখালাম। উনি বুঝে গেলেন। থেমে থেমে কান্নাজড়িত কণ্ঠে বললেন, টিয়া পাখি, তোমার একটা বেবি হয়নি, আর 2টা বেবিও হয়নি। কথাটা বলেই থেমে গেলেন। আমার বুক কেঁপে উঠল। আমার কপালে আলতো করে চুমু খেয়ে বললেন, তোমার 3টে বেবি হয়েছে। কথাটা শোনামাত্রই আমার সারা শরীর শিহরিত হলো। উনি থেমে ভেজা কণ্ঠে আবার বলতে শুরু করলেন, মেয়ে দুটো তাদের বাবাইয়ের মতো দেখতে হয়েছে। আর ছেলেটা তার মায়ের মতন। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। শরীর যতটুকু ভালো ছিল সেটুকুও যেন অবশ হয়ে এলো। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। ডক্টর চলে এলেন। উনি দ্রুত উঠে ডক্টরকে তাড়া দিতে লাগলেন। ডক্টর উনার কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, ভয়ের কিছু নেই। সেন্স যেহেতু ফিরেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বেবিদের নিয়ে আসার ব্যবস্থা করছি। ডক্টর ইশারায় নার্সদের কিছু একটা বললেন। নার্স দ্রুত বাহিরে গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। নার্সের পেছনে পেছনে একে একে ফ্যামিলি মেম্বার্সরা ঢুকলো। প্রথমেই আব্বুকে ঢুকতে দেখলাম। আব্বুর কোলে সাদা টাওয়ালে মোড়ানো একটা বাবু। আব্বুর পরই আম্মু ঢুকলো। আম্মুর কোলে আরেকটা বাবু। আব্বু আম্মু দুজনের চোখ ভেজা। এখনো দুজনের চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আম্মুর পর আন্টি ঢুকলো। আন্টির কোলেও বাবু। ওর চেহারাটা একটু বের করা ছিল বিধায় এক নজর দেখতে পেলাম। সাদা ধবধবে
চোখ দুটো বন্ধ। পেছনে পেছনে নাফিসা, আপু, মাহিন, ইয়াস, আঙ্কেল, কাজিন, চাচ্চু চাচি সবাই ঢুকলো। সবার চেহারায় ভয়ের ছাপ। আমার দিকে তাকাতেই সবার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু আব্বু আম্মুর কান্না যেন থামছেই না। সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। আব্বু আমার দিকে একধ্যানে তাকিয়ে আছে। আব্বুর চোখ মুখ দেখে মনে হচ্ছে আব্বু অপরাধবোধে ভুগছে। আব্বু বাবুর দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার আমার দিকে। আব্বু বাবুকে আমার পাশে শুইয়ে দিয়ে বলল, তোর ছেলে। কপালে চুমু খেয়ে আব্বু আমার কপালের উপর মাথা রেখে কান্না করে দিল। আব্বুর এরকম কান্না আজ প্রথম দেখলাম। আব্বুর কান্না দেখে আম্মুর কান্নার গতি যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। দুজনের কান্না দেখে আমি নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। আম্মু, আব্বুর অপোজিটে আমার পাশে এসে বাবুকে শুইয়ে দিয়ে অভিমানী সুরে বলল, তোর মা কি এতই খারাপ? একবার জানালে কি আমি মেরে ফেলতাম তোকে? আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখের দুই পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আব্বু আমার চোখ মুছে দিয়ে বলল, একদম কাঁদবি না। আর কখনো যেন কাঁদতে না দেখি। আন্টি কাছে এসে বললেন, এখন এই সোনাটাকে কোথায় শুইয়ে দেই? জায়গা তো বুক। নাফিসা পেছনে থেকে বলে উঠল, ভাইয়ার কোল তো খালি। উনি চোখ মুছে আন্টির দিকে তাকিয়ে বললেন, আমার কোল কি চোখে পড়ে না? আমার দুই কোল খালি, তবুও হিয়ার কোলেই কেন সবগুলোকে দিতে হবে? আন্টি ছেলের কথা শুনে হেসে বললেন, এতক্ষণে নবাবের মনে পড়ল তার আরেকটা বাবু এখনো অন্যের কোলে। উনি হাত বাড়িয়ে আন্টির কোল থেকে বাবুকে নিয়ে অজস্র চুমুতে বাবুকে ভরিয়ে দিলেন। ডক্টর ভিড় কমাতে বললেন। সবাই ডক্টরের নির্দেশে কেবিন থেকে বেরিয়ে গেল, শুধু আব্বু, আম্মু, ইফাজ আর আন্টি আঙ্কেল বাদে। মাস্ক খুলে দেওয়া হলো। আমি আব্বু আম্মুর দিকে তাকিয়ে আস্তে করে বললাম, কেমন আছো তোমরা? আম্মু সেই অভিমানী সুরে বলল, তুই কি ভালো থাকতে দিয়েছিস? আর একটু হলে আমরা দুজনে হার্ট অ্যাটাক করতাম। মরে গেলেই তো তুই শান্তি পেতি, না? ছি! আম্মু, কি বলো এগুলো? আম্মু আর কিছুই বলতে পারল না। আমার কপালে চুমুতে ভরিয়ে দিল। উনি পাশে দাঁড়িয়ে শুধু আমাকেই দেখছেন। আমি চোখের ইশারায় উনাকে কাছে ডাকলাম। আন্টি আঙ্কেল টের পেয়ে আব্বু আম্মুকে নিয়ে বাহিরে চলে গেলেন। উনি বাবু কোলে পাশে বসে বললেন, বেশি খারাপ লাগছে? উহু, সবও ঠিক হয়ে যাবে। নাম ঠিক করেছেন? উনি হা হয়ে বললেন, কিসের নাম? ছেলের? কেন? হিয়াজ। টুনটুনিদের সাথে মিলিয়ে রাখুন। উনি কিছুক্ষণ ভেবে বললেন, টোনা রাখলে কেমন হয়? আমি হেসে ফেললাম। উনি একটু উঠে আমার কপালে চুমু খেয়ে বললেন, এই তো আমি আমার আগের টিয়া পাখিকে পেয়ে গেছি। নামটা মিলেছে ঠিকই, বাট সুন্দর না। এগুলো ওদের ডাকনাম। এই নামগুলোতেই তিনজনকে ডাকা হবে। আমি হেসে ফেললাম। বললাম, ভালো নাম রাখুন প্লিজ। উনি ভাবুক হয়ে গেলেন। কিছুক্ষণ ভেবে বললেন, ইফা চৌধুরী টুন, ফাহিয়া চৌধুরী টুনি, এন্ড হিয়াজ চৌধুরী টোনা। এখন ঠিক আছে তো টুনটুনি টোনাদের মাম্মা? প্লিজ একটু কাছে আসেন, জড়িয়ে ধরবো আপনাকে। এত কেন ভালোবাসেন আমায়? এখন না। আগে সুস্থ হও, তারপর জড়িয়ে ধরা, আদর করা, হানিমুন সব হবে। প্লিজ। আমার এরকম অনুরোধে উনি উঠে আমার কপালে, গালে, গলায় চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরার ভঙ্গিমা করে বললেন, খুশি? আমি লজ্জা পেয়ে হাসলাম। উনি তিনবাবুকে চুমু খেয়ে বললেন, আমরা চারজন, তুমি একা। জ্বালামো জীবন তোমার শুরু হয়ে গেল, কিন্তু টিয়া পাখি, পারবে তো আমাদের সামলাতে? আমি কঠিন স্বরে বললাম, খবরদার, ওদেরকে একদম নিজের মতো দুষ্টু বানাবেন না, বলে দিচ্ছি। উনি হো হো করে হেসে উঠলেন। বললেন, দেখা যাবে টিয়া পাখি। ওরা কার মতো হয়? আমার মতো দুষ্টু নাকি তোমার মতো শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট? ছি! গরুর সাথে আপনি আমার। নাউজুবিল্লাহ! গরুর সাথে কেন তোমার তুলনা করতে যাব? আপনি আসলেই একটা। না বলতেই বুঝে গেলেন আমি গরুর সাথে তুলনার কথা বলতে চাচ্ছিলাম। সরি, টিয়া পাখি। ভুল হয়ে গেছে। লেজ বিশিষ্ট হবে না। শান্তশিষ্ট লজ্জা বিশিষ্ট। আমি হেসে ফেললাম।
উনার দিকে তাকাতেই দেখলাম উনি কোলের বাবুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মানুষটা এত ভালো কেন? আমার জীবনের সবচেয়ে বড় দামি জিনিস এই 4টা মানুষ।